এই মুভির গল্পটা শুরু হয় একটা জেল থেকে, কিন্তু শেষ হয় এমন এক সত্য দিয়ে যা পুরো গল্পটাই উল্টে দেয়। দুজন অপরাধীর বন্ধুত্ব, ক্ষমতার লড়াই আর একের পর এক বিশ্বাসঘাতকতা, সব মিলিয়ে এটা এমন একটা গল্প যেখানে কাউকে বিশ্বাস করা সত্যিই অসম্ভব। আজকের ভিডিওতে এমন একটা ক্রাইম থ্রিলারের গল্প বলবো যেখানে আসল শত্রু সামনে নয়, ঠিক আপনার পাশেই দাঁড়িয়ে থাকবে। চলুন শুরু করি। কাহিনীর শুরুতে আমরা জেলের ভেতর এক লম্বা আর শক্তপোক্ত একজন মানুষকে দেখি, যে অন্য বন্দীদের সাথে চড় থাপ্পড়ের প্রতিযোগিতায় লিপ্ত ছিল। দেখতে মানুষটা ভীষণ শক্তিশালী মনে হচ্ছিল, কিন্তু হঠাৎই যখন তার সঙ্গে লড়াই করা মোটা লোকটা তাকে একটা জোরে চড় মারে, সে একেবারে চিত হয়ে মাটিতে পড়ে যায়। এরপর মোটা লোকটা নিজেকে জেলের সবচেয়ে শক্তিশালী বন্দী বলে মনে করতে শুরু করে, কারণ তার শক্তি দেখে আর কেউ তার সঙ্গে লড়তে রাজি হচ্ছিল না। ঠিক তখনই হঠাৎ বন্দীদের ভিড়ের মাঝখান থেকে এক রোগা পাতলা নিষ্পাপ চেহারা ছেলে, যার নাম হিউংসু, তার সঙ্গে লড়াই করার জন্য সামনে আসে। তাকে দেখে সব বন্দীরা হাসাহাসি শুরু করে। সবারই মনে হচ্ছিল এই ছেলেটাকে তো ফু দিলেই উড়ে যাবে, তবুও সে লড়তে চলে এসেছে। কিন্তু হিংসুর মনে মোটা লোকটাকে নিয়ে বিন্দুমাত্র ভয় ছিল না। সে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। আর হ্যাঁ, হিংসু কোনো সাধারণ ছেলে নয়, যার ব্যাপারে আমরা সামনে আরো জানবো। যাই হোক, প্রথমে কে চড় মারবে সেটা ঠিক করতে এরা দুইজন একটা গেম খেলে, যেখানে হিংসু হেরে যায় এবং প্রথম চড়টা তাকেই খেতে হয়। চড়টা এতটাই জোরে ছিল যে সে পুরোপুরি টলমল করে ওঠে, কিন্তু তবুও সে তার জায়গা ছাড়ে না। এবার তার পালা। হিংসু নিজের সব শক্তি দিয়ে লোকটার মুখে একটা কড়া আর জোরালো আঘাত করে, কিন্তু তাতে লোকটার তেমন কোনো ক্ষতি হয় না। এই লড়াই চলতেই থাকে যতক্ষণ না দুজনের একজন হার মানে। কিন্তু শেষে হিংসু চিটিং করে ফেলে। চরের বদলে সে লোকটাকে ঘুষি মারে, আর তাতেই সে মাটিতে লুটিয়ে পড়ে। এই লড়াই দেখছিল এক বন্দী, যার নাম হান, যে হিংসুর এই চিটিংটা ধরে ফেলে। আর মজার বিষয় হলো, এটা তার বেশ পছন্দ হয়। এদিকে একটা বাচ্চার কাছে মার খেয়ে মোটা লোকটা হাতাহাতিতে নেমে পড়ে। পাশে দাঁড়িয়ে থাকা তার ছেলেরা হিংসুর উপর হামলা চালায়। হিংসু খুব চালাকির সঙ্গে তাদের সঙ্গে একাই লড়াই করছিল। ঠিক তখনই গার্ডরা এসে ঝগড়া থামিয়ে দেয় এবং মারামারির জন্য হিংসুকে একটা কক্ষে বন্দি করে রাখে, যাকে আমরা কালকুঠুরি বলতে পারি। কিছুক্ষণ পরে হান তার কাছে আসে এবং তাকে বোঝায় যে তুমি এখনো এখানে নতুন, তাই তোমার ঝামেলায় জড়ানো উচিত হয়নি। আজ যাকে তুমি মেরেছো সে খুবই ভয়ঙ্কর এক বন্দী, তাই তোমাকে সাবধানে থাকতে হবে। এটা বলে হান সেখান থেকে চলে যায়। পরের সকালে এক বন্দী হিংসুকে বলে যে ওই মোটা লোকটা আর তার গ্যাং আর কখনো তার সঙ্গে ঝামেলায় জড়াবে না, কারণ হান তাদের করা সতর্ক করে দিয়েছে। ভুল করেও যেন তারা হিংসুর গায়ে হাত না তোলে। হিংসু জিজ্ঞাসা করে হানকে, তখন সেই বন্দী তাকে জানায় যে এই জেলের নিয়ম তৈরি করে হান, সে এখানকার লিডার। শুধু জেলের বন্দিরাই না, বাইরের লোকজনও তাকে ভয় পায়, কারণ সে এক বড় মাফিয়া গ্যাংয়ের বস। তবে জেলের ভেতরে তার এই ক্ষমতা বাইরের পরিচয়ের জন্য নয়, বরং সেই লড়াইগুলোর জন্য যেগুলো জেলর নিজেই আয়োজন করে। যে সেই লড়াই জেতে সেই জেল শাসন করে। আর হান আজ পর্যন্ত একটা লড়াইও হারেনি, তাই কেউ কখনো তার বিরুদ্ধে যাওয়ার সাহস পায়নি। সে এখানে একজন সাধারণ বন্দির মতো নয়, বরং রাজার মতো থাকে। যার উপর তার হাত থাকে তাকে কেউ ছুতেও পারে না। কিন্তু কয়েক মাস পর পুরো পরিবেশ বদলে যায়, যখন এক নতুন বন্দি কিম জেলে আসে। সে এমন একজন মানুষ যে হানের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। কিম জেলে পা রাখার সঙ্গে সঙ্গে বন্দীদের মধ্যে ভয় ছড়িয়ে পড়ে। তার নাম শুনেই অনেক বন্দী চোখ নামিয়ে ফেলে। হানও তার আসার খবর শুনে তার সঙ্গে দেখা করতে যায় এবং জেলের ভেতরে সিগারেটের ব্যবসায় একসঙ্গে কাজ করার প্রস্তাব দেয়। আসলে হান তাকে ভয় পাচ্ছিল না, বরং এর পেছনে ছিল দুইটা কারণ। প্রথমত, তার সাজা প্রায় শেষের দিকে, তাই সে আর কোনো লড়াই চায় না। দ্বিতীয়ত, সে তার শত্রু আর তাদের চাল ভালোভাবেই বোঝে। এরপর সে নিজের আসল রূপ দেখায়, কিন্তু কিম তার এই প্রস্তাবে কোনো আগ্রহ দেখায় না। ঠিক তখনই হানের একজন লোক তার কাছে খারাপ খবর নিয়ে আসে। তাদের সবচেয়ে বিশ্বস্ত মানুষটাকে ধরা হয়েছে। হান দ্রুত সেখানে গিয়ে দেখে জেলর তাকে পিটিয়ে আধমরা করে ফেলেছে। অর্থাৎ এখন জেলর হানের সঙ্গে নয়, বরং কিমের সঙ্গে হাত মিলিয়েছে। সব দেখে হান জেলরের উপর রেগে যায়, কিন্তু জেলর গার্ডদের দিয়ে হানকেই বেধড়ক পেটাতে শুরু করে এবং শেষে তাকেও কালকুঠুরিতে ঢুকিয়ে দেয়। কয়েকদিন কালকুঠুরিতে কাটানোর পর যখন হান বের হয়, তখন তার অবস্থা খুবই খারাপ। কিন্তু তখনই আমরা ওই মোটা লোকটাকে দেখি, যে একসময় হানকে ভয় পেত, আজ সেই হানকে মেরে ফেলার চেষ্টা করছে। কিন্তু হিংসু হঠাৎ তাকে হামলা করতে দেখে ফেলে এবং তাকে ধাক্কা দিয়ে হানের প্রাণ বাঁচিয়ে দেয়। এরপর জেলর দুজনকেই ধরে ফেলে এবং হিংসুকে জিজ্ঞেস করে, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে মোটা লোকটা হানের উপর হামলা করেছে? যদিও জেলর সবকিছুই জানতো, তবুও সে কিমের কথায় মোটা লোকটাকে বাঁচাতে চাইছিল। কিছুক্ষণ পরে হিংসু হানের সঙ্গে দেখা করতে তার সেলে যায়, যেখানে হান তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার জীবন কেন বাঁচালে? হিংসু জবাব দেয়, সে কখনো মানুষের সাহায্য করা থেকে পিছিয়ে যায় না, কারণ তার মা তাকে এই শিক্ষাই দিয়েছেন। তার এই উত্তরে তাদের সম্পর্ক আরো মজবুত হয়ে যায়। পরের দিন দুজন সরাসরি জেলরের কাছে যায়। হিংসু জেলরকে বলে যে সে
সে স্মাগলিং এর রিপোর্ট করতে চায়, যা বহুদিন ধরে এই জেলে খোলাখুলি চলছে। হিয়ংশু বলে তার কাছে এর যথেষ্ট প্রমাণও আছে, যা দেখে জেলরের পায়ের তলার মাটি সরে যায়। আসলে এসব কথা হানি হিয়ংশুকে জেলরকে বলতে বলেছিল। তার কাছে যে প্রমাণ আছে সেই ছবিতে জেলরকেও স্পষ্ট দেখা যাচ্ছিল। সব দেখে জেলর হিয়ংশুকে চর মেরে বসে। হানো পাল্টা জেলরকে চর মারে এবং হুমকি দিয়ে বলে যদি তার লোকেরা এই ছবিগুলো তদন্ত কমিটির কাছে পাঠিয়ে দেয় তাহলে সবার আগে জেলরের দিকে আঙ্গুল উঠবে এবং তার চেয়ারও চলে যাবে। মারাত্মকভাবে ফেসে যাওয়ার পর শেষ পর্যন্ত জেলর আবার হানের দলে চলে আসে। এই খবর শুনে কিমের অবস্থাও খারাপ হয়ে যায়। সুযোগ বুঝে হান কিম আর ওই মোটা লোকটাকে জেলের রান্নাঘরে বন্দি করে ফেলে এবং তাদের উপর নির্যাতন শুরু করে। শেষমেশ মোটা লোকটা ভয় পেয়ে ভেঙে পড়ে এবং সব সত্যি কথা বলে দেয়। সে জানায় এসবের পেছনে মাঞ্চল নামের এক লোকের হাত আছে, যে আসলে হানেরই বড় বস। সেই হানকে পথ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। এর বদলে মঞ্চল তাদের জেলের ভেতরের চোরাচালানের 1/3 অংশীদারিত্বের লোভ দেখিয়েছিল। নিজের লোকদের কাছ থেকে এমন বিশ্বাসঘাতকতার কথা জেনে হান হতবাক হয়ে যায় এবং প্রচন্ড রেগে ওঠে। আর হিয়ংশু হানের এই ভয়ঙ্কর রূপ দেখে ভয় পেয়ে যায় এবং নিজেকে শান্ত রাখার চেষ্টা করে যাতে তার আসল পরিচয় সামনে না চলে আসে। এরপর দৃশ্য পেছনে চলে যায় এবং আমাদের সামনে এক বড় রহস্য উন্মোচিত হয়। হিয়ংশু, যাকে আমরা এতক্ষণ একজন সাধারণ বন্দী ভেবেছিলাম, সে আসলে একজন আন্ডারকভার অফিসার। তার মিশন হলো হানের সঙ্গে বন্ধুত্ব করা, তার বিশ্বাস অর্জন করা এবং তার পুরো গ্যাংকে ধরিয়ে দেওয়া, যা অত্যন্ত বিপজ্জনক এক মিশন। হিয়ংশুর চিফ অফিসারের নাম ইনসু, যে একজন নির্দয়া অফিসার, যে তার কাজ নিয়ে ভীষণ সিরিয়াস। কোনো কেস সমাধান করতে সে যে কোনো পর্যায়ে যেতে পারে। সে হিয়ংশুকে কথা দিয়েছিল যদি সে এই মিশনে সফল হয় তাহলে তার অসুস্থ মায়ের জন্য, যার বাঁচতে কিডনির প্রয়োজন, একজন কিডনি ডোনারের ব্যবস্থা করে দেবে। নিজের মায়ের জন্য হিয়ংশু এত ঝুঁকিপূর্ণ মিশনে রাজি হয়েছিল। দৃশ্য বদলায়। এখন হিয়ংশু পুরোপুরি হানের বিশ্বাস অর্জন করে ফেলেছে। এরই মধ্যে হিয়ংশুর কাছে ইনসুকের ফোন আসে, যেখানে সে জানায় যে তার মায়ের জন্য ডোনার পাওয়া গেছে। পাশাপাশি সে তাকে তার মিশনের কথা মনে করে দেয় এবং তা শেষ করতে বলে। কিছুক্ষণ পরে হানের সঙ্গে দেখা করতে তার বসের ভাতিজা ভুং আসে। ভুং হানের বন্ধু, কিন্তু সে তার চাচাকে ভীষণ ঘৃণা করে, কারণ একবার তার চাচা সবার সামনে তাকে নির্মমভাবে মারধর করেছিল, যা সে সহ্য করতে পারেনি। ভুং জেনে গিয়েছিল যে তার চাচা হানকে মেরে ফেলতে চায়, তাই এখন সে হানের সঙ্গে হাত মিলিয়ে তার চাচার পুরো মাফিয়াগিরি শেষ করে দিতে চায়। হানও তার সঙ্গে হাত মেলায়, তবে সম্পূর্ণ সতর্কতার সঙ্গে, কারণ সে ভালো করেই জানতো তার গ্যাংয়ের লোকজন কারো আপন নয়। এমনকি তার হিয়ংশুর উপরও সন্দেহ ছিল। এ ব্যাপারে হান আগেই ভুংকে খোঁজ নিতে বলেছিল, কিন্তু হিয়ংশুর বিরুদ্ধে সে বিশেষ কোনো কিছুই খুঁজে পায়নি। অন্যদিকে হিয়ংশু খুব খুশি ছিল যে অবশেষে তার মা সুস্থ হয়ে উঠবে, কিন্তু তার এই সুখ বেশিক্ষণ টেকে না। পরের মুহূর্তে সে জানতে পারে যে তার মায়ের দুর্ঘটনা হয়েছে এবং তিনি হিয়ংশুকে ছেড়ে চলে গেছেন। এই খবর শুনে হিয়ংশু পুরোপুরি ভেঙে পড়ে। হানও তাকে এভাবে ভেঙে পড়তে দেখে চিন্তিত হয়ে যায়। নিজেকে সামলে নিয়ে হিয়ংশু ইনসুককে ফোন করে এবং কাকুতি মিনতি করে বলে তাকে যেন একদিনের জন্য জেল থেকে বের করে দেওয়া হয়, যাতে সে তার মায়ের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে পারে, কারণ তার মাই ছিল তার সবকিছু। কিন্তু যেমনটা আমরা জানি, ইনসুক একজন নির্দয় মহিলা, তার কাছে সবার আগে তার মিশন, তাই সে স্পষ্টভাবে সরাসরি না করে দেয়। হিয়ংশু তার সামনে বারবার কাঁদতে থাকে, কিন্তু সে তার একটাও কথা শোনে না। শেষমেশ হিয়ংশু হুমকি দেয় যদি তাকে ছাড়া না হয় তাহলে সে হানকে সবকিছু বলে দেবে। কিন্তু ইনসুক উল্টো তাকে বলে যদি সে এমনটা করে তাহলে তার পুলিশ রেকর্ড মুছে ফেলা হবে এবং সে একজন অপরাধী হিসেবে সারা জীবন জেলে পচে মরবে। হিয়ংশু কল্পনাও করতে পারেনি যে তার চিফ এত নিচু মানসিকতার অফিসার হতে পারে। সে এতটাই রেগেছিল যে যখন হান তার কষ্ট কমাতে তার কাছে আসে তখন প্রথমে সে হানকে চলে যেতে বলে, কিন্তু হান না গেলে সে হানের সঙ্গে মারামারি শুরু করে দেয়। হান চায়নি হিয়ংশুর গায়ে হাত তুলতে, কিন্তু বাধ্য হয়ে তাকে তা করতে হয় এবং কোনোভাবে সে হিয়ংশুকে শান্ত করে। এর পরের দিন জেলর হঠাৎ করে হিয়ংশুকে তার মায়ের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য পুলিশ পাহারায় একদিনের মুক্তি দেয়। এতে সে কিছুটা খুশি হয়। ব্যবস্থা তার চিফ করেনি, বরং হান করেছিল। অবশেষে হানের সাহায্যে হিয়ংশু শেষবারের মতো তার মাকে দেখতে পারে এবং যথাযথভাবে তার শেষকৃত্য সম্পন্ন করে। জেলে ফিরে সেই রাতে হান আর হিয়ংশুর মধ্যে দীর্ঘ কথা হয়। সেখানে হিয়ংশু জানতে পারে হানের অতীত খুব খারাপ ছিল আর সেই কারণে আজ সে একজন গুন্ডা হয়ে উঠেছে। হান তাকে ছোট ভাইয়ের মতো উপদেশ দেয়, সহজে কাউকে বিশ্বাস করো না। তারপর সে হিয়ংশুকে জিজ্ঞাসা করে জেল থেকে মুক্তি পাওয়ার পর সে কি তার সাথে থাকতে চায় কিনা। হানের কথা শুনে হিয়ংশু গভীর চিন্তায় পড়ে যায়। একদিকে তার চিফ, যে শুধু নিজের কথা ভাবে আর তাকে ব্যবহার করছে, অন্যদিকে হান, যে মন থেকে পরিষ্কার মানুষ, যে তাকে তার মায়ের সঙ্গে শেষ দেখা করার সুযোগ করে দিয়েছে, আর সেই মানুষকেই সে প্রতারণা করছে। অবশেষে হিয়ংশু তাকে সত্যিটা বলে দেয়, সে একজন আন্ডারকভার এজেন্ট, যে একটি সিক্রেট এজেন্সির সঙ্গে মিলে তাকে আর তার গ্যাংকে শেষ করার মিশনে আছে। এরপর গল্প কয়েক মাস এগিয়ে যায়। অবশেষে সেই দিন আসে যেদিন হিয়ংশু জেল থেকে মুক্তি পাবে। জেলের বাইরে বের হতেই হিয়ংশু অনেক বডিগার্ড আর সামনে একটি লাল রঙের বিলাসবহুল গাড়ি দেখে।
গাড়ির ভেতরে বসে আছে হান, যে কয়েক মাস আগেই মুক্তি পেয়েছিল এবং হিউংসুকে নিতে এসেছে। অর্থাৎ এখন সে আর শুধু আন্ডারকভার এজেন্ট নয়, বরং হানের সঙ্গেই আছে। সেই রাতে হান তাকে নিয়ে যায় এক জমকালো পার্টিতে, যেখানে প্রথমবার হিউংসুর দেখা হয় হানের বস মঞ্চলের সঙ্গে। মঞ্চল হিউংসু আর তার স্টাইল খুব পছন্দ করে এবং সঙ্গে সঙ্গেই তাকে তার গ্যাংয়ে নিয়ে নেয় ও চোরাচালানের দায়িত্ব দেয়। কিন্তু এতে বুং কিছুটা বিরক্ত হয়ে যায় এবং হিউংসুকে ভয় দেখানোর চেষ্টা করে। বুং একদমই বুঝতে পারেনি যে হিউংসু ভয় পাওয়ার বদলে তার নিজের বন্দুকই তার দিকে তাক করবে। তার এই সাহসী আচরণের কারণেই মঞ্চল সঙ্গে সঙ্গে তাকে গ্যাংয়ে অন্তর্ভুক্ত করে নেয়। যাই হোক, হান তাকে শান্ত করে, কিন্তু মঞ্চল বুংয়ের এই আচরণে রেগে যায় এবং সবার সামনে তাকে 2-4টা চড় মারে। পরের দিন মঞ্চল বুংকে ডেকে বলে সে কখনো তার জায়গা নেবে না, কিন্তু এর জন্য পরের ডিল শেষ হওয়ার পর তাকে হানকে শেষ করতে হবে। মঞ্চলের মনে হচ্ছিল হান তাকে বস হিসেবে দেখে না, বরং নিজেকে গ্যাংয়ের আসল বস ভাবে, আর ভবিষ্যতে হয়তো হানই তাকে সরিয়ে দিতে পারে। তাই তার আগেই সে হানকে পথ থেকে সরাতে চায়। মঞ্চল তাকে বোঝায় মালপত্র চেকপোস্ট পার করাতে তাদের চই নামের এক গুন্ডার স্ট্যাম্প দরকার, যে খুবই খারাপ লোক। এরপর বুং, হান আর হিউংসু চোয়ের আস্তানায় পৌঁছায় তার কাছ থেকে স্ট্যাম্প নিতে। ওদিকে পুলিশও তাদের প্রতিটি গতিবিধির উপর নজর রাখছিল, কারণ হিউংসু এখনো ইনসুকের সঙ্গে যোগাযোগ ছিল, অর্থাৎ সে এখনো তার মিশনে আছে। আর হানের সঙ্গে তার বন্ধুত্বটা কেবলই একটা নাটক। তার ঘড়িতে একটা ট্র্যাকিং ডিভাইসও লাগানো ছিল। ভেতরে হিউংসু চোয়ের কাছ থেকে স্ট্যাম্প কিনতে যায়, কিন্তু চোয় দিতে অস্বীকার করে। এতে রেগে গিয়ে হিউংসু চোয়ের এক হাতে ছুরি ঢুকিয়ে দেয়। তারপর চোয়ের গুন্ডারা তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং শুরু হয় তুমুল মারামারি। বাইরে অপেক্ষা করা বুং আর হান বুঝতে পারে কেউ পুলিশকে খবর দিচ্ছে, কিন্তু তারা সেখান থেকে বের হওয়ার আগেই চোয়ের আরো অনেক গুন্ডা সেখানে এসে পৌঁছে যায়। হানও তার লোকজন নিয়ে তাদের উপর হামলা চালায়। এই মুহূর্তে হান শুধু হিউংসুর প্রাণ বাঁচাতে চাইছিল। এদিকে হিউংসুর মুখোমুখি হয় এক লম্বা চওড়া লোক। সে লোহার রড দিয়ে তাকে আঘাত করে, কিন্তু লোকটার উপর তাতে কোনো প্রভাবই পড়ে না এবং সে হিউংসুকে আস্তে আস্তে ফেলে মারতে থাকে। কিন্তু ঠিক সময় মতো হান এসে হিউংসুর প্রাণ বাঁচিয়ে দেয় এবং তার গ্যাং চোয়ের গুন্ডাদের পুরোপুরি শেষ করে দেয়। এরপর হিউংসু চোয়কে মারধর করে তার কাছ থেকে সেই স্ট্যাম্প ছিনিয়ে নেয়। তবে এই মারামারির সময় হিউংসু নিজের ঘড়ি ভেঙে ফেলে, যার ফলে পুলিশের কাছে পরের তথ্য পৌঁছানো বন্ধ হয়ে যায়। আর স্ট্যাম্প পাওয়ার পর মঞ্চল হিউংসুর উপর ভীষণ খুশি হয়ে যায়। এরপর হান রাশিয়ান মাফিয়ার সঙ্গে ডিল করতে হিউংসুকে নিয়ে একটি ক্লাবে যায় এবং তাকে বাইরে অপেক্ষা করতে বলে, কারণ কোথাও না কোথাও সে এখনো হিউংসুর উপর পুরোপুরি ভরসা করতে পারছিল না। হিউংসু কোনো প্রশ্ন না করেই বাইরে অপেক্ষা করছিল। এমন সময় তার টিমের একজন লোক তাকে কোনায় টেনে নিয়ে গিয়ে একটা নতুন ট্র্যাকিং ঘড়ি দেয়, যাতে তারা হানের বিরুদ্ধে পাকা প্রমাণ জোগাড় করতে পারে। আর ঠিক তখনই হান সেখানে চলে আসে এবং হিউংসুকে ওই লোকটা কে ছিল তা জিজ্ঞেস করে। হিউংসু খুব দক্ষতার সঙ্গে বলে সে জানে না লোকটাকে, যে তাকে বিরক্ত করছিল। হান রেগে গিয়ে সেই লোকটাকে মারতে শুরু করে, এমনকি হিউংসুকেই তাকে টেনে সরাতে হয় যাতে সে লোকটাকে মেরে না ফেলে। সেখান থেকে বের হওয়ার সময়ও হান আবার হিউংসুকে জিজ্ঞেস করে আসলে লোকটা কে ছিল। এবার হিউংসু সৎভাবে জানায় সে একজন গুপ্তচর ছিল, যে তাকে নতুন ট্র্যাকিং ঘড়ি দিতে এসেছিল। এই কথা শুনেই হান তাকে চেপে ধরে তল্লাশি নিতে থাকে। তার মনে আবারও প্রশ্ন জাগে, সে কি এখনো পুলিশের সঙ্গে মিলে তাকে ধোকা দিচ্ছে? কিন্তু হিউংসুর কাছ থেকে কোনো ট্র্যাকিং ডিভাইসই পাওয়া যায় না। এরপর হান হিউংসুকে এক নির্জন জায়গায় নিয়ে যায়, তার কাছে ক্ষমা চায় এবং নিজের কষ্টের কথা বলে। হান তাকে বলে তার পুরো জীবনে যদি কিছু পেয়ে থাকে তা হলো আপনজনদের কাছ থেকে বিশ্বাসঘাতকতা। এমনকি যার জন্য সে 20 বছর ধরে কাজ করছে সেই মানুষটাও তাকে মারতে চায়। এই কারণেই সে সহজে কাউকে বিশ্বাস করতে পারে না। হিউংসু আবারও হানের কথায় আবেগপ্রবণ হয়ে পড়ে এবং নিজের সিদ্ধান্ত বদলে ফেলে। সে হানকে বলে সে যেন তার উপর বিশ্বাস রাখে, সে আর কখনো তাকে ধোকা দেবে না এবং তার পূর্ণ আস্থা অর্জন করে তাকে দেখাবে। কিন্তু আসল খেলা এখন শুরু হতে চলেছে। চোরাচালানের ঠিক 2 দিন আগে বুং হঠাৎ হানকে জিজ্ঞেস করে সে কিভাবে একজন পুলিশ অফিসারকে বিশ্বাস করলো। আসলে বুং জেলেই জেনে গিয়েছিল যে হিউংসু একজন পুলিশ গুপ্তচর, যে হানকে ধরিয়ে দিতে এসেছে। আর এই কথা হানও অনেক আগেই জেনে গিয়েছিল, তাই সে একটি চাল চেলেছিল হিউংসুর মায়ের দুর্ঘটনা ঘটিয়ে। এতে হিউংসু ভেঙে পড়ে। সেই সুযোগে হান তাকে সাহায্য করে তার বিশ্বাস জিতে নেয়। এরপর হিউংসুই নিজে তার আসল পরিচয় তাকে জানিয়ে দেয়। হান তাকে এতদিন মারেনি, কারণ হিউংসু একজন সৎ ও ভালো মনের ছেলে। এই কারণেই হান তাকে নিজের ডান হাত বানিয়ে নিয়েছে, যার উপর সে কিছুটা হলেও ভরসা করে। এদিকে আমরা দেখি হিউংসু তার মায়ের কবরের কাছে গেছে। হঠাৎ কিছু অচেনা লোক তাকে অপহরণ করে এবং তার গায়ে কেরোসিন ঢালতে থাকে। তারা বলে তার ঠিকানা নাকি হানি দিয়েছে। এই কথা শুনে হিউংসু
হিয়ংসু হতবাক হয়ে যায়। হান কিভাবে তাকে ধোকা দিতে পারে, কিন্তু আসল সত্যি ছিল ভিন্ন। ওরা হানের লোক নয়, বরং পুলিশ, যারা তাকে হানের বিরুদ্ধে উস্কাতে চাইছিল। আর তাদের এই পরিকল্পনাও সফল হয়। রাগে ফেটে পড়ে হিয়ংসু ইনসুককে আসন্ন চোরাচালানির খবর জানিয়ে দেয়, যা 2 দিন পর হওয়ার কথা ছিল। এরপর হিয়ংসু ইনসুককে তার মায়ের মৃত্যুর আসল কারণ জানতে চায়। ইনসুক জানতো তার মায়ের মৃত্যুর পেছনে হানের হাত আছে, কিন্তু সে তাকে বিভ্রান্ত করা বলে বিষয়টি তদন্তাধীন, কারণ সত্যিটা জানলে ইনসুকের মিশন ব্যর্থ হয়ে যেতে পারত। এরপর হিয়ংসু আবার হানের কাছে ফিরে আসে। তার মুখে আঘাতের দাগ দেখে হান তাকে প্রশ্ন করে, কিন্তু হিয়ংসু একেবারে চুপ থাকে। অবশেষে সেই দিনও চলে আসে যেদিন চোরাচালানির হওয়ার কথা। হিয়ংসু পুলিশকে সেই জায়গার খবর দিয়ে রেখেছিল, ফলে ইনসুক বড় বাহিনী নিয়ে বন্দরে পৌঁছে যায় এবং তাদের হাতে নাতে ধরে ফেলে। কিন্তু যখন তারা বাক্স খুলতে শুরু করে, তখন দেখে ড্রাগসের বদলে ভেতরে অন্য কিছু আছে। আসলে হিয়ংসু হানের সঙ্গে মিলে পুলিশকে ভুল পথে চালিত করেছিল এবং আগেই সব ড্রাগস সাগরে ফেলে দিয়েছিল। কোনো প্রমাণ না পাওয়ায় ইনসুকের তাদের ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। চোরাচালানি শেষ হওয়ার পর মঞ্চল আর হান সেলিব্রেট করতে থাকে, কিন্তু ঠিক যখন মঞ্চল হানকে মদ তুলতে বলে, হান তাকে বলে সে লাশের সঙ্গে বসে মদ খায় না। মঞ্চল কিছু বুঝে ওঠার আগেই হান তার সঙ্গে বিশ্বাসঘাতকতার জন্য মঞ্চলকে গুলি করে ঝাঁঝরা করে দেয়। অন্যদিকে ইনসুক বুঝে গিয়েছিল যে হিয়ংসু এখনো হানের পক্ষে আছে, তাই সে তার শেষ চাল চাললো। হিয়ংসুককে ডেকে তার মায়ের দুর্ঘটনার ভিডিও ফুটেজ দেখায়, যেখানে হানকে স্পষ্ট দেখা যাচ্ছিল। এটা দেখে হিয়ংসু এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যার জন্য সে নিজের সবকিছু ছেড়ে দিয়েছিল, পুলিশকে ধোকা দিয়েছিল, যার বিশ্বাস জেতার শপথ নিয়েছিল, সেই তার দুনিয়া তার মাকে মেরে ফেলেছে। হিয়ংসু বুঝতে পারে একজন গ্যাংস্টারের সঙ্গে বন্ধুত্ব করে সে বড় ভুল করেছে। পাশাপাশি সে নিজেও ধীরে ধীরে আইনের সাহায্য করার বদলে অপরাধের জগতে ঢুকে পড়ছিল। তাই এবার সে বড় একটা সিদ্ধান্ত নেয়। এখন তার একটাই লক্ষ্য, আইনকে সাহায্য করা আর তার মায়ের খুনিকে শেষ করা। হিয়ংসুর সঙ্গে সঙ্গে হানকে ফোন করে মিথ্যা বলে পুলিশ তাদের আস্তানার খোঁজ পেয়ে গেছে এবং খুব শিগগিরই সেখানে রেড দেবে, তাই আজ রাতেই সব মাল অন্য জায়গায় সরাতে হবে। এরপর পুলিশের নজরদারিতে হিয়ংসু হানের পুরনো আস্তানায় পৌঁছে তার সঙ্গে দেখা করে। হান তাকে বলে তাদের অবৈধ কাজ ছেড়ে নতুন জীবন শুরু করা উচিত। তখন হিয়ংসু বলে, তুমি শুধু মানুষ মারতে জানো, যেমন তুমি আমার মাকেও মেরে ফেলেছো। একথা শুনেই হান বুঝে যায় পুলিশ তার সঙ্গে আছে। সে হিয়ংসুর দিকে বন্দুক তাক করে, কিন্তু হিয়ংসু জানতো হান তাকে মারবে না, কারণ এখান থেকে পালাতে হলে হানের তাকে মোহরা হিসেবে দরকার হবে। ঠিক তখনই পুলিশ ভেতরে ঢুকে পড়ে, কিন্তু তারা সেখানে শুধু হিয়ংসুকেই দেখতে পায়। হঠাৎ পেছন থেকে লুকিয়ে থাকা হান পুলিশদের উপর গুলি শুরু করে, কিন্তু একজন পুলিশ হিয়ংসুকে জিম্মি করে তার গলা চেপে ধরে এবং হানকে বাইরে আসতে বলে। হিয়ংসুকের বিপদ দেখে হান আর থাকতে পারে না, সে সঙ্গে সঙ্গে বের হয়ে সেই পুলিশকে মেরে ফেলে। এখানে চাইলে হান হিয়ংসুকেও মেরে ফেলতে পারত, কিন্তু সে তা করেনি, চুপচাপ সেখান থেকে বের হয়ে যায়। কিন্তু পথে ইনসুক সুযোগ বুঝে হানকে নিজের গাড়িতে চাপা দেয় এবং প্রমাণ হিসেবে তার পকেটে ড্রাগস খোঁজার চেষ্টা করে। কিন্তু হানের পকেট থেকে কোনো প্রমাণ না পেয়ে সে তার গাড়ি তল্লাশি করতে শুরু করে। ঠিক তখনই হিয়ংসু সেখানে এসে ইনসুককে গুলি করে মেরে ফেলে, কারণ কোথাও না কোথাও তার মায়ের মৃত্যুর জন্য সেও দায়ী ছিল। এরপর হিয়ংসু হানের কাছে আসে, তার সঙ্গে কাটানো শেষ মুহূর্তগুলো মনে করতে করতে সে বলে হানের বন্ধুত্ব শুধু একটা মিথ্যা ছিল, সে শুধু তাকে ব্যবহার করেছে। আসলে হিয়ংসু এসব কথা বলছিল কারণ নিজের মায়ের পর যদি কাউকে সে বিশ্বাস করে থাকে তবে সে ছিল হান। এরপর হিয়ংসু হানকে শেষ বিদায় জানিয়ে তার মুখ আর নাক চেপে ধরে, যার ফলে হানের মৃত্যু হয়। আর আমাদের আজকের গল্প এখানেই শেষ। একজন আন্ডারকভার এজেন্ট আর এক গ্যাংস্টারের বন্ধুত্বের গল্প, যেখান থেকে আমরা শিখি খুব সহজে কাউকে বিশ্বাস করা উচিত না, কারণ আজকের দুনিয়ায় যাকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করব সবার আগে সেই আমাদের বিশ্বাস ভাঙবে। শেষ প্রশ্নটা আপনার জন্য, আপনি কি সত্যিই মনে করেন আজকের দুনিয়ায় কাউকে পুরোপুরি বিশ্বাস করা সম্ভব, নাকি সব বিশ্বাসের পেছনে একটু হলেও সন্দেহ থাকা উচিত? কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আবার দেখা হবে আরেকটা দারুণ গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।